21। আজকে 21/10/25। আমরা এর আগে পরমাণুর গঠন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। পরমাণুর গঠন সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি। এক্স রে পড়াশোনা করেছি, এটা আগের চ্যাপ্টারে ছিল। আর তারও আগে আমরা আলোক তড়িৎক্রিয়া পড়েছি। এবং তার সাথে সাথে আমরা আহ, তোমার কণার দ্বৈত সত্তা সম্বন্ধে আলোচনা করেছি। ডুয়াল নেচার, কণার ঠিক নয়, পদার্থের ডুয়াল নেচার। এই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা আলোচনা করেছি। দুটো চ্যাপ্টার মোটামুটি থিওরিটিক্যালি কিছুটা অঙ্ক আমরা করেছি। এরপর এরপর আমরা যখন আহ আহ এক মিনিট, দোয়েল আমি পড়াচ্ছি, পরে করছি। হ্যাঁ, হুম হুম। হ্যালো। হ্যাঁ, তো এই দুটো চ্যাপ্টার আমরা করেছি। আজ এই দুটো চ্যাপ্টারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইলেকট্রন হেন তেন নিয়ে আলোচনা করেছি। এগুলো সব ইলেকট্রন ফিলেকট্রন নিয়ে আলোচনা করেছি। এবং পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘোরে তাদের সম্বন্ধে আলোচনা করেছি। আলোক তড়িৎক্রিয়ায় ইলেকট্রনটাকে বার করার কথা বলেছি একটা ধাতব পৃষ্ঠ থেকে। পরমাণুর গঠনের ক্ষেত্রেও আমরা নিউক্লিয়াস শুধু বলেছিলাম নামটা, তারপরে আমরা ইলেকট্রনের যে গঠন এবং তার শক্তি, ইলেকট্রনের শক্তি, বিভিন্ন কক্ষপথ, তারপরে সেখান থেকে কি করে বিভিন্ন স্পেকট্রা পাওয়া গেল, সেই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছি। এক্স রেতে আমরা ইলেকট্রনের যখন ঝাঁক, একটা স্রোত যখন থাকবে এবং তার যখন একটা স্পিড থাকবে, সেটা যদি একটা হাইজেড ম্যাটেরিয়ালের উপর আছড়ে পড়ে, তখন এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, যার নাম আমরা এক্স রে দিয়েছিলাম। এবং এক্স রের বিভিন্ন প্রপার্টি আমরা পড়াশোনা করেছি। তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা এখনো পর্যন্ত নিউক্লিয়াস নিয়ে তেমন আমরা বিশাল কিছু কথা বলিনি। এই চ্যাপ্টারে আমরা নিউক্লিয়াসের প্রাইমারি, একদম প্রাথমিক যে গঠন, বেসিক যে গঠন, সেই গঠন সম্বন্ধে আমরা জানবো। আর তার সাথে সাথে নিউক্লিয়াস স্থির কখন হয় আর অস্থির কখন হয় সেটা সম্বন্ধে আমরা আইডিয়া পাবো। এবং যখন অস্থির হয় তখন নিউক্লিয়াস কিন্তু তেজি ক্রিয়া দেখায়, এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এবং এই যে তেজস্ক্রিয়তাটা যখন দেখায় তখন নিউক্লিয়াসটা ভেঙে যায়। এবং ভাঙার পর সেটা কেমন কি করে না করে, কি বের করে, আমরা জানি আলফা বিটা গামা এগুলো বের করে, তাদের ক্যারেক্টার কি এবং কিভাবে জিনিসপত্রগুলো হ্যান্ডেল করা যায়, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আমরা কি করব, এই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা আলোচনা করব। তার মানে এই চ্যাপ্টারে আমরা পরমাণুর নিউক্লিয়াসের গঠন সম্বন্ধে আলোচনা করব। নিউক্লিয়াসের গঠন সম্বন্ধে আলোচনা করব। আর তারপর এর নিউক্লিয়াসের স্থায়িত্ব সম্বন্ধে আলোচনা করব। স্টেবিলিটি, স্টেবিলিটি নিয়ে আলোচনা করব। স্টেবিলিটি নিয়ে আলোচনা করার পর কখন অস্থায়ী কখন স্থায়ী সেটা আমরা দেখব। কখন স্থায়ী কখন অস্থায়ী এটা নিয়ে আলোচনা করব। মানে কখন স্টেবল কখন আনস্টেবল। এবার অস্থায়ী যখন হয় তখন রেডিও অ্যাক্টিভ হয়ে যায় এবং রেডিও অ্যাক্টিভিটি তখন দেখায়। সেই রেডিও অ্যাক্টিভিটি প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো এইটাকে হচ্ছে আমাদের ব্যাপার, যে নিউক্লিয়াসের গঠনটা সম্বন্ধে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব যে নিউক্লিয়াস স্টেবল হয় কি করে, কেন নিউক্লিয়াস ভাঙা এত টাফ, নিউক্লিয়াসের ভিতরে এত শক্ত হয়ে জিনিসপত্রগুলো থাকে এবং খুব ছোট্ট এলাকার মধ্যে বিশাল স্টেবিলিটি কেন হয় সেটা জানার চেষ্টা করব। আর সেই নিউক্লিয়াস যেটা বিশাল শক্তিশালী, সেটা কখনো কখনো অস্থায়ীও হয়ে যায়। সাধারণত স্থায়ী হয়, কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ী হয়, এবং সেই অস্থায়ী হওয়ার কারণটা আমরা বুঝবো। তারপর আমরা দেখব যে অস্থায়ী হলে কি করে, এবং রেডিও অ্যাক্টিভিটি পড়বো এবং তার কিছু ফর্মুলা আছে সেগুলো জানবো।
তো খুব সিম্পল ছোট্ট একটা চ্যাপ্টার, যেখানে অনেক জিনিস আছে। এবং মনে রাখবে এই যে নিউক্লিয়ার ফিজিক্স, যেটা নিউক্লিয়ার ফিজিক্স যে এটা হচ্ছে একটা প্রকাণ্ড সাবজেক্ট, যেটা নিয়ে বহু বিজ্ঞানী তাদের সারা জীবন কাটিয়ে দিয়েছেন। এবং কাটানোর পর তারা যখন প্রচুর নলেজ পেয়েছেন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আর বিভিন্ন রকম মডেল বা থিওরি দিয়ে, তখন তারা তাদের শেষ জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞানীরা বলতেন যে নিউক্লিয়ার ফিজিক্স ইজ এ কমপ্লিটলি আনক্লিয়ার ফিজিক্স। এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, দিস ইজ এ আনক্লিয়ার ফিজিক্স। তো এটাকে ক্লিয়ারলি বুঝতে গেলে নিউক্লিয়াসের আরো ভেতরে ঢুকতে হবে। আরো ভেতরে ঢুকতে গেলে সেই নিউক্লিয়াসটাকে একটা হাই এনার্জেটিক পার্টিকেল দিয়ে বোম্বার্ড করতে হবে, যে গিয়ে নিউক্লিয়াসের ভেতরে গিয়ে ঢুকে সেখান থেকে কিছু জিনিস ভেঙে বার করে নিয়ে আসবে। এবং সেখান থেকে যে তথ্যগুলো আমরা পাবো সেগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভেতরে কি রয়েছে আর না রয়েছে। তার জন্য এই নিউক্লিয়ার ফিজিক্স যারা স্টাডি করে, তারা তারা কেউ কেউ এক্সপেরিমেন্ট করে, তাদেরকে এক্সপেরিমেন্টালিস্ট বলা হয়। কেউ কেউ থিওরি করে, এবং থিওরি ইজ ভেরি টাফ, এক্সপেরিমেন্ট ইজ অলসো ভেরি টাফ। এবং প্রত্যেকটা জিনিস, কারণ এক্সপেরিমেন্ট যখন একটা কোনো কণা দিয়ে একটা পার্টিকেলকে ধাক্কা মারবো, একটা পাতকে, তখন অনেক ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোকে আলাদা আলাদা করে অনুধাবন করা, বোঝা, এবং সেগুলোকে সেগ্রিগেট করা, সেগুলোকে ক্লিয়ারলি পয়েন্ট আউট করা, ইট ইজ ভেরি টাফ। এবং এই টাফ যে জিনিসপত্র, সেগুলো নিয়ে প্রচুর বিজ্ঞানী ডিল করেন, এখনো পর্যন্ত করেন। এবং এই নিউক্লিয়ার ফিজিক্সটা ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে রয়েছে, যাতে করে যে সাধারণ ঘটনাগুলো নিউক্লিয়াস ঘটায়, সেই সাধারণ ঘটনাগুলো ব্যাখ্যা করার একটা থিওরি অনেকটা এস্টাবলিশ হয়েছে, যেগুলো দিয়ে সাধারণ সাধারণ যে ঘটনাগুলো হয় সেগুলো ব্যাখ্যা করা যায়। আমাদের ক্লাস 12-এ আমরা শুধুমাত্র সেইটুকু পার্ট পড়বো, যেটুকু পার্ট খুব খুব এস্টাবলিশড, খুব ইজি, এবং একদম যা সূচনা, শুরু, সেইগুলো, সেই রকম কিছু টার্ম আমরা পড়াশোনা করব। এবং খানিকটা আমরা বোঝার চেষ্টা করব যে রিয়েলি ইট ইজ এ থিং, যেটা নিয়ে প্রচুর কিছু করার অনেক স্কোপ আছে। তো আমরা এখানে পড়বো প্রথমে নিউক্লিয়াস কি, এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এটা আমরা অনেকেই জানি নিউক্লিয়াস কি। তারপরে আমরা পড়বো কেন কেন নিউক্লিয়াস বিশাল শক্তিশালী, এর প্রপার্টিটা বোঝার চেষ্টা করব, প্রপার্টিটা কি, এবং এই প্রপার্টি গুলো কেন পায়, বিশাল শক্তিশালী কেন, সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। যদি যে শক্তিশালী হয়, তাকে ভেঙে দিলে বিশাল শক্তি উৎপন্ন হয়। তাহলে নিউক্লিয়াস থেকে, যেহেতু এটা বিশাল শক্তিশালী, তাই এখান থেকে বিশাল শক্তি পাওয়া যায়। যদি একে ভাঙা হয়, এটি ভাঙলে বিরাট শক্তি পাওয়া যায়। এবং এই যে শক্তি পাওয়া যায়, এই শক্তিকে আমরা কেমন কেমন ভাবে ব্যবহার করতে পারি, তার ইন্ট্রোডাক্টরি একটা ইন্ট্রোডাকশন আমি দেওয়ার পর তোমাদের বিষয়ের গভীরে আমরা যাব। তো ফার্স্ট, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে, আমরা জানি যে আহ, একটা পদার্থকে যদি আমরা ভাঙি, ভাঙতে 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 কোনো একটা পদার্থ রয়েছে, তাকে ভাঙতে ভাঙতে যদি আমি ভাঙতে থাকি, ভাঙলে আলটিমেটলি আমরা পাবো একটা অণু। প্রথমে অণু পাবো, অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো। এবার তোমরা এর সাথে হুজ্জুতি করো না যে স্যার যাদের অণু পরমাণু একই তাদের ক্ষেত্রে কি করব। আমি জেনারেলি বলছি যে একটা পদার্থকে যদি আমরা ভাঙতে শুরু করি, তাহলে প্রথমে অণু পাবো, অণুকে ভাঙলে আমি বিভিন্ন ধরনের পরমাণু পেতে পারি। যৌগিক পদার্থের ক্ষেত্রে, মৌলিক পদার্থের ক্ষেত্রে সেই পরমাণু পেতে পারি, অনেকগুলো পেতে পারি, একটা পেতে পারি। তো আলটিমেটলি পরমাণু পাবো। এবং পরমাণুকে আমরা আগের চ্যাপ্টারে দেখলাম যে এর মধ্যে একটা ছোট্ট অংশ আছে যেটা হচ্ছে পজিটিভ, যাকে বলা হয় নিউক্লিয়াস। এবং তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে, এই মডেলটা দিয়েছেন রাদারফোর্ড। এবং রাদারফোর্ড এবং তার সাথে সাথে তোমার বোর, এই দুজনে তার মডেলটা দিয়েছে। এবং তারপর সেগুলো অনেক কিছু মডিফাই হয়, সোমারফিল্ড মডিফাই করেন, আরো পরে ধীরে 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 প্রচুর ধীরে ধীরে চেঞ্জ হয়, এবং সেগুলো দিয়ে নিউক্লিয়াস মানে অ্যাটমটাকে ব্যাখ্যা করা যায়। এর মধ্যে একটা পার্টকে আমরা জাস্ট শুধুমাত্র পজিটিভ বলে ছেড়ে দিয়েছি, সেই পার্টটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই পার্টটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এটা এটা ট্রু
যে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ এবং 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা খুব ক্ষুদ্র অংশে থাকে, খুব ক্ষুদ্র ব্যাপ্তি, ব্যাপ্তিটা খুবই কম। এবার ব্যাপ্তি খুবই কম, ঠিক আছে, খুব কম পরিসরের মধ্যে থাকে। কিরকম কম পরিসরে থাকে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমরা তোমাদের হয়তো আমি উল্লেখ করেছিলাম যে একটা ক্রিকেট ক্রিকেট গ্রাউন্ড যদি হয়, বিরাট গ্রাউন্ড, ধরে নাও ইডেন গার্ডেনের মতো একটা গ্রাউন্ড যদি হয়, তাহলে তার মধ্যে একটি ক্রিকেট বল যে পরিমাণ তোমার রেশিওতে থাকে, মোটামুটি আমরা বলতে পারি যে একটা পরমাণুর ক্ষেত্রে পরমাণুর যে সাইজ, তার মধ্যে নিউক্লিয়াস ঠিক ওইটুকু জায়গার মধ্যে থাকে। তাহলে বুঝতেই পারছো ইট ইজ ভেরি টাইনি। এবং অর্ডারটা কিরকম? অর্ডারটা হচ্ছে 10⁻⁻15, 10⁻⁻14 এই মিটার অর্ডারে থাকে। আর আমরা জানি পরমাণু 10⁻⁻8 এই মিটারে থাকে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে এখানে নিউট্রন আছে, এখানে প্রোটন আছে। অ্যাটমের সাইজ 10⁻10 অ্যাংস্ট্রম, আর নিউক্লিয়াসের সাইজ হচ্ছে 10⁻15। এবং এই যে নিউক্লিয়াস, এখানে পজিটিভ প্রোটন আর নিউট্রাল নিউট্রন, এরা একদম একসাথে খুব ছোট্ট অঞ্চলের মধ্যে পুরো ঠাসাঠাসি অবস্থায় থাকে এবং এত শক্তিশালী একটা ফোর্স নিয়ে তারা বাঁধা থাকে যে মহাবিশ্বে এরকম ধরনের স্ট্রং ফোর্স আর এক্সিস্ট করে না কেবলমাত্র নিউক্লিয়াস ছাড়া। এবং সেই যে শক্তিশালী বল, সেই শক্তিশালী বলকে বলা হয় নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলই অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়াস শক্তিশালী হওয়ার কারণ। কারণটা হচ্ছে নিউক্লিয় বল। তো এটা কেন হয়, কি হয়, নানা রকম এর ব্যাখ্যা আছে। বিজ্ঞানী ইউকাওয়া মোস্ট প্রবাবলি 1970, 60, 65, 67 এরকম কোন একটা টাইমে জাপানিজ বিজ্ঞানী, তিনি ব্যাখ্যা করেছিলেন এবং তিনি নোবেল প্রাইজ পান শুধুমাত্র নিউক্লিয় বলের একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। ইট ওয়াজ সো টাফ। এই যে নিউক্লিয় বল, এই নিউক্লিয় বলের কিছু প্রপার্টি যদি বলি, এটা হচ্ছে সব থেকে বেশি স্ট্রং ফোর্স নোন, এতদিন পর্যন্ত জানা সব থেকে বেশি স্ট্রং ফোর্স। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে শর্ট রেঞ্জ, ভেরি শর্ট রেঞ্জ। মানে এটা খুবই ক্ষুদ্র পরিসরে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি দুটো প্রপার্টি, একটা হচ্ছে ভেরি স্ট্রং ফোর্স, যত ফোর্স আমরা জানি তার মধ্যে সব থেকে স্ট্রং, আর দ্বিতীয় হচ্ছে ক্ষুদ্র পরিসরে থাকে। আমরা যদি এই নিউক্লিয় বলের ছাড়াও, এটা নিউক্লিয় বলটা হচ্ছে একটা চারটে ফান্ডামেন্টাল আমাদের যে ফোর্স আছে, চারটি ফান্ডামেন্টাল ফোর্স যেগুলো আছে, তার মধ্যে নিউক্লিয় ফোর্স হচ্ছে একটা। আমাদের যত ধরনের বল আমরা আলোচনা করি তা এই চারটে মধ্যে পড়ে যায়। একটা হচ্ছে স্ট্রং ফোর্স যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়ার ফোর্স। 2 নাম্বার হচ্ছে উইক ফোর্স। 3 নাম্বার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মনে রাখবে, মনে করে দেখো, আমি যখন তোমাদের ক্লাস 11-এ হয়তো বলেছিলাম যে আমরা যখন, বা 12-এ বলেছিলাম, আমরা দুটো মানুষ যখন হ্যান্ডশেক করে তখন তাদের মধ্যে যে ফোর্সটা অনুভূত হয়, সেটা কি ফোর্স বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখি। আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। দুটো মানুষ যখন হ্যান্ডশেক করে তখন তাদের মধ্যে যে ফোর্সটা ক্রিয়াশীল হয়, সেটা কি ধরনের ফোর্স মনে নেই? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বেসিক্যালি ওটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। খানিকটা ম্যাগনেটিক হতে পারে, যদি ইলেকট্রন গুলো গতিশীল হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো বেশিরভাগই ফোর্স কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়, বেশিরভাগ আমাদের আশেপাশে জানা। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ভেরি লো ইন ম্যাগনিটিউড, কিন্তু সব থেকে সুদূর প্রসারী। আর এটা ভেরি স্ট্রং, কিন্তু খুবই কম জায়গার মধ্যে থাকে।
এবার বিজ্ঞানীরা চায় যে এই 4 ধরনের ফোর্সের জন্য একটা পার্টিকুলার থিওরি তৈরি করতে, যেটা হচ্ছে GUT, মানে হচ্ছে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। সব মিলিয়ে একটাই থিওরি বানাবে, যে থিওরি স্পেশাল কেস হবে এই 4টে। এগুলো করার জন্য বিভিন্ন চেষ্টা চলছে। এনিওয়ে, এবার আমরা জানার চেষ্টা করি যে নিউক্লিয় বল কি করে তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসে আমরা দেখছি কি কি থাকে। নিউক্লিয়াসে থাকে তোমার নিউট্রন আর থাকে প্রোটন। এই নিউট্রন আর প্রোটন বিজ্ঞানী ইউকাওয়া ইনি ব্যাখ্যা করেছেন। ইনি বলছেন যে নিউট্রন নিউট্রন প্রোটনে এবং প্রোটন নিউট্রনে পরিবর্তিত হয়, সব সময় পরিবর্তিত হতে থাকে। কার দ্বারা? মেসন, পাই মেসন নামক এক কণার দ্বারা। এবং এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে বলা হয় নিউট্রন প্রোটন এক্সচেঞ্জ রিয়াকশন। নিউট্রন প্রোটন এক্সচেঞ্জ রিয়াকশন। তাহলে নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে, পাই মেসনের উপস্থিতিতে তারা পটাপট চেঞ্জ করে। এই রিয়াকশনটাকে বলা হয় নিউট্রন প্রোটন এক্সচেঞ্জ রিয়াকশন। এটা ভেরি ফাস্ট হয়, খুব ফাস্ট, ভেরি ফাস্ট। এবং এটা এতটাই ফাস্ট হয় যে ধরে নাও এখানে একটা নিউট্রন আছে, এখানে ধরে নাও একটা প্রোটন আছে, তার পাশে ধরে নাও একটা নিউট্রন আছে, তার পাশে ধরে নাও একটা প্রোটন আছে। এবার প্রোটন প্রোটনকে বিকর্ষণ করব এরকম ভাবতে গেলে তাদের একটা মিনিমাম টাইম লাগে, যে টাইমটা মোটামুটি 10⁻⁻8 সেকেন্ডের কাছাকাছি, যেটাকে আমরা বলি আবেশ, আবেশ হওয়ার টাইম। আগে আবেশ, তারপরে আকর্ষণ বা বিকর্ষণ। আমি তোমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক পড়ানোর সময় আমি বলেছিলাম যে ধরে নাও তুমি আহ, পাশে তুমি কোনোদিন যদি না দেখে থাকো যে পাশে একজন গেল ঋত্বিক রোশন ধরে হেঁটে যাচ্ছে, তুমি দেখোই নি, সো ইউ উইল নেভার ফিল এনিথিং। তুমি যদি দেখো তারপর মনের ভিতরে আহ, একটা যাই তৈরি হোক না কেন, সেই প্রসেসটাকে বলা হয় আবেশ হওয়া। সেই আবেশ হলে যেমন কোন একটা সেলিব্রিটির প্রতি তুমি অ্যাট্রাক্টেড হও, তেমন সেই রকমই একটা আবেশ হলে তুমি তোমার সব থেকে অপছন্দের বন্ধুকে ঘৃণা করো। তার মানে আবেশটা হওয়াটা দরকার, তাকে দেখা দরকার, আদারওয়াইজ কিন্তু হবে না। তার তার জন্য একটা মিনিমাম টাইম লাগে। সেই রিয়াকশন টাইমটা বিভিন্ন আমাদের মানুষের ক্ষেত্রে হয়তো অনেক বেশি লাগে, কিন্তু কোন একটা মানে পার্টিকেল যারা আহিত কণা তাদের মধ্যে কিন্তু একটা টাইম লাগে, মোটামুটি 10⁻⁻8 সেকেন্ডের কাছাকাছি লাগে। কিন্তু এই নিউট্রন প্রোটন এক্সচেঞ্জ রিয়াকশন হচ্ছে এর থেকেও ফাস্ট, ফাস্টার দ্যান দ্য টাইম রিকোয়ার্ড ফর ইন্ডাকশন। তাহলে ইন্ডাকশন এটা এতটাই ফাস্ট, ইট ইজ ফাস্টার দেন প্রোটন প্রোটন রিপালশন করার জন্য যে ইন্ডাকশন হবে। ইন্ডাকশন মানে কি? আবেশ, আবেশ হবে, সেটা হতে যে টাইমটা লাগে তার চেয়েও তাড়াতাড়ি হয়ে যায় এরা চেঞ্জ। তার মানে প্রোটন প্রোটন নিজেদেরকে ভাবলো যে আমরা পরস্পরকে বিপরীত দিকে ঠেলে দেবো, তার আগেই দেখলো তারা নিউট্রন হয়ে গেছে, করতে পারলো না। এই যে এক্সচেঞ্জ রিয়াকশনের জন্য প্রোটন প্রোটন তো বিকর্ষণ করেই না, বরং এই প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন এরা সবাই একদম আঁটো সাঁটো ভাবে একটা জায়গার মধ্যে টান টান হয়ে থাকে, একদম ঠেসে থাকে। এই বলটাকেই বলা হয় যে ফোর্সের জন্য এই প্রোটন প্রোটন রিয়াকশন যেটা হওয়া উচিত, রিপালসিভ রিয়াকশন হওয়া উচিত, সেটা না হয়ে প্রোটন নিউট্রন এরা পরস্পরকে
প্রোটন প্রোটনকে, নিউট্রন নিউট্রনকে পরস্পরকে বিকর্ষণ করার পরিবর্তে বরং স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, সেই প্রসেসটা, সেই ফোর্সটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। তাহলে এখানে আমরা বুঝলাম কি, এখানে কিছু জিনিস তোমাদের মনে রাখবে, কিছু জিনিস ঘাটতি থাকবে, সমস্ত জিনিস তুমি এখন বুঝতে পারবে না, অনেক ডিটেলস জানলে তখন বুঝতে পারবে, কিন্তু গল্পের মতো করে যদি মনে রাখতে চাও তাহলে এইটা আমরা বলতে পারি যে পাই মেসন কণার দ্বারা প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে কনভার্ট হয়। এখন প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে যে কনভার্ট হয় সেটাকে প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন এক্সচেঞ্জ রিয়াকশন বলে। এই রিয়াকশনটা এতটাই ফাস্ট যে প্রোটন, নিউক্লিয়াসে থাকা প্রোটন প্রোটনের বিকর্ষণ করবার জন্য যে আবেশের দরকার তার আগেই তারা এক্সচেঞ্জড হয়ে যায় পাই মেসনের দ্বারা। তাই আর কোন রকম বিকর্ষণের কথা তো বাদই গেল, এই ঘটনার জন্য তাদের মধ্যে একটা বীভৎস রকমের অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়, যে ফোর্সটা মহাবিশ্বের এখনো পর্যন্ত জানা যতগুলো ফোর্স আছে সবারই থেকে স্ট্রং, এবং ইট ইজ স্ট্রংগেস্ট টিল ডেট। এই ফোর্সটাকে আমরা নিউক্লিয় বল বলি। এবং এটা তোমরা একটু লিখবে, সরি এখানে, তাহলে আমরা বুঝলাম নিউক্লিয় বল কিভাবে সৃষ্টি হয়, এটা হোমওয়ার্ক, 2 মার্কস। নাও আমরা কিছু, আমি দু একটা ফটো এখান থেকে ইন্টারনেট থেকে চিপকেছি, এবং যেখান থেকে চিপকেছি তাদের রেফারেন্সও দিয়েছি। তো এখানে চেন রিয়াকশন বলে এক ধরনের ঘটনা হয়, যেটা আমরা পরে দেখব, শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। এটা পড়বো, আমি জাস্ট তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করছি কেন নিউক্লিয়ার ফিজিক্সটা আমাদের জানা দরকার। এই যে শৃঙ্খল বিক্রিয়া, এখানে নিউট্রন কণা গিয়ে কোনো একটা বিশাল বড় নিউক্লিয়াসে যদি আঘাত করে তাহলে এইটা ভেঙে যায়, প্রায় মোটামুটি দুটো আধা আধা ভরে ভেঙে যায়, এবং এখান থেকে বিশাল এনার্জি তৈরি হয়, এবং আরো কিছু নিউট্রন তৈরি করে তার সাথে সাথে, যে নিউট্রন গুলো আবার নিউক্লিয়াসের সাথে ভেঙে আরো ছোট ছোট ভাঙা অংশ তৈরি করবে, এবং আবার শক্তি উৎপন্ন করবে, এ গিয়ে আবার দুটো পার্টে ভেঙে যাবে, আবার এখানে একটা শক্তি উৎপন্ন হবে। এইভাবে শক্তি উৎপন্ন পরপর পরপর করতে করতে আবার কিছু নিউট্রন তৈরি হবে, সেগুলো আবার অন্য নিউক্লিয়াসে মারবে, এই করতে 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 রিয়াকশন হয়। এই যে রিয়াকশনের প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া, চেন রিয়াকশন। যদি এই চেন রিয়াকশনটা আমরা পড়বো, এটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। তোমরা পড়েছো নিশ্চয় ক্লাস 10-এ, নিউক্লিয় বিভাজন পড়েছো না পড়নি? হ্যালো, ছিল না ছিল না নিউক্লিয় বিভাজন? ছিল। এই যে নিউক্লিয় বিভাজনটা, এই নিউক্লিয় বিভাজনটা আমরা যদি কন্ট্রোলড ওয়েতে করতে পারি তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, যদি আনকন্ট্রোলড ওয়েতে করা হয় তাহলে অন্য ধরনের ঘটনা ঘটবে। তার দুটো ফটো খালি আমি চিপকেছি। এইটা হচ্ছে আনকন্ট্রোলড, এটা হচ্ছে আনকন্ট্রোলড শৃঙ্খল বিক্রিয়া। তখন কিন্তু এই বীভৎস ধরনের এনার্জি রিলিজ করবে, হিউজ এনার্জি, এবং এই এনার্জিটা এত এনার্জি, কি করবি এটা, এটা আমার খাতা থিসিসের, নষ্ট করো না। হিউজ এনার্জি এখান থেকে রিলিজ হয়, এবং আমরা তখন বলি যে একটা অ্যাটম বম বাস্ট হয়েছে। তাহলে অ্যাটম বোম ইজ নাথিং বাট একটা আনকন্ট্রোলড শৃঙ্খল বিক্রিয়া, যখন আমরা পারপাসফুলি সেটাকে আনকন্ট্রোল করি, পারপাসফুলি করি, তখন শক্তিটা কোনোভাবে কন্ট্রোল করা যায় না। এটা এত কুইক, প্রচুর বেশি শক্তি উৎপন্ন করে যে সেখানে অনেক ক্ষয়ক্ষতি, বা যদি কোনো আমরা পারপাসফুলি সেটাকে ইউজ করি সেই পারপাসটা সলভ হয়, এত বেশি এনার্জি উৎপন্ন করে। কিন্তু যদি আমরা কন্ট্রোলড ওয়েতে আমরা যদি করি, যদি কন্ট্রোলড ওয়েতে করি, শৃঙ্খল বিক্রিয়া যদি আমরা করি, তাহলে তাতে যে এনার্জিটা আমরা পাবো সেটা হিউজ এনার্জি পাবো,
কিন্তু ধীরে 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 পাবো। এবং নিউক্লিয়াস থেকে যে এনার্জিটা বেরোয় সেটা এত পরিমাণ প্রকাণ্ড যে সেই শক্তিটা যদি আমরা ধীরে 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 ব্যবহার করতে পারি, তাহলে যে পরিমাণ শক্তি আমাদের দরকার বা সামনের দিনে দরকার পড়বে, সেটা কিন্তু আমরা ভালোভাবে মানে সেই পরিমাণ শক্তি কিন্তু আমরা পেতে পারি। অন্যান্য সমস্ত ক্ষেত্রে অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা যে শক্তির যে প্রয়োজন, সেই শক্তির প্রয়োজন কিন্তু আমরা মেটাতে পারি শুধুমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে। এবং তার জন্য আমাদের আমি যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্টের তৈরি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। এখানে বলে অ্যাটমস ইন দ্য সার্ভিস অফ নেশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াস ইন দ্য সার্ভিস অফ নেশন। তো তাদের যে এনার্জি আছে সেই এনার্জিটাকে আমরা এক্সট্রাক্ট করে বিভিন্ন কাজে লাগাবো। এবং সেই কাজগুলো কি কোনোভাবে প্রতিস্থাপনযোগ্য? অ্যান্সার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন্য কোনোভাবেই কোনো প্রসেস বা পদ্ধতি দিয়ে প্রতিস্থাপনযোগ্য নয়। ইট ইজ দ্য অনলি ওয়ে যাতে করে পরবর্তীকালে আমাদের দেশের শক্তি যেটা আমরা পেতে চাই, শক্তি বলতে ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া তুমি একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত যা খুশি করছো প্রায় সবগুলোতেই ইলেকট্রিক এনার্জি তোমার লাগে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং সেই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমাদের প্রয়োজন, সেটা আগে কম প্রয়োজন ছিল। আগে একটা বাড়ি ছিল, হয়তো গোটা পাড়ার মধ্যে একটা জায়গায় হয়তো ইলেকট্রিসিটি আসতো, দুটো বাল্ব জ্বলতো, হয়তো পাড়ায় একটা টিভি ছিল, দুটো ফ্যান ছিল। এখন প্রতিটা ঘরে ঘরে টিভি, প্রতিটা ঘরে ঘরে ফ্যান, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে ট্যাব, প্রত্যেকের ল্যাপটপ, এবং আরো এখন তো ডিজিটাল রিস্ট ওয়াচ এসেছে। এভরিথিং এভরিথিং হুইচ ইজ চার্জেবল, যেটা চার্জ করা হয় কিন্তু ইলেকট্রিক পাওয়ার থেকে, ইলেকট্রিক শক্তি থেকে। এবং এই ইলেকট্রিসিটির যে রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু ইনিশিয়ালি আমাদের কম ছিল, তারপর ধীরে 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 এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এই যে রিকোয়ারমেন্টটা, এটা মেটাতে গেলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু অনলি অনলি সলিউশন, কেবলমাত্র একমাত্র ফিজিবল সলিউশন, প্র্যাকটিক্যাল সলিউশন। এই ভাটটা আমি তোমাদেরকে, ভাট নয়, এই এই সময়টা আমরা তোমাদেরকে আমি দিলাম এই কারণে, কারণ তোমাদের জানা উচিত যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দরকার কতখানি। পরে আমরা তোমাদের পরীক্ষার পরে এই নিয়ে আমরা ডিটেলস হয়তো অনেক আলোচনা করতেই পারি। কিন্তু যেহেতু নিউক্লিয়ার এনার্জি নিয়ে আমরা কথা বলছি, নিউক্লিয়ার স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি, তো তোমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের দেশে নিউক্লিয়ার বোম যেমন রয়েছে, তেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও রয়েছে, এবং যেগুলো থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এবং মানুষ যদি সচেতন হয় এবং যদি মানুষ বুঝতে শেখে যে এর থেকে ক্লিন এনার্জি আর পাওয়া মহাবিশ্বে সম্ভব নয়, তাহলে তখন ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় যদি আমরা ঠিক মতো যেরকম প্ল্যান করেছি আমরা পাওয়ার প্ল্যান্ট বসাতে পারি, তাহলে আলটিমেটলি পুরো ইন্ডিয়া এত বেশি মানে তোমার ইলেকট্রিসিটি পাবে যে সে তার আশেপাশের সমস্ত দেশগুলোতে ফ্রিলি বা সারপ্লাস অনেক ইলেকট্রিসিটি প্রদান করতে পারবে। তো এইটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে নিউক্লিয়াস কিন্তু ফেলনা জিনিস নয়। ইট ইজ ভেরি ইউজেবল থিং। প্রচুর কাজে আসতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে কিভাবে আসবে সেটা বুঝতে হবে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ওর প্রপার্টি কি, প্রপার্টি গুলো আমাদের বুঝতে হবে। সেই প্রপার্টি বোঝার প্রথম শুরু তোমাদের লাইফে হলো এই ক্লাস 12 এর এই চ্যাপ্টারটা। সো দিস চ্যাপ্টার, ক্লাস 12 কেন ইম্পর্টেন্ট, 11 কেন ইম্পর্টেন্ট, কারণ এই 11-12 এর প্রতিটা চ্যাপ্টার হচ্ছে একটা বিশাল বড় মহাসমুদ্রের যা স্টার্টিং পয়েন্ট, একটা বিচে এসে তোমরা প্লে করছো, যেখানে পরবর্তীকালে তোমরা এই প্রত্যেকটার ক্ষেত্রে একটা মারিয়ানা ট্রেঞ্চের মতো ট্রেঞ্চ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। নিউক্লিয়ার ফিজিক্সের যা স্টার্টিংটা হচ্ছে এরকম।
তো আমাদের বুঝতে হবে। আর যদি তোমাদের এত কিছু করতে পরবর্তীকালে না ইচ্ছে করে, তাহলে এটুকু অবশ্যই যে তোমাদের বুঝতে হবে যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বে, তার জন্যও তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো ফার্স্ট আমি স্টার্ট করব। নিউক্লিয়াসে কি থাকে? আমরা ছোটবেলা থেকে জানি নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাদবাকি কণাগুলোর কথা আমরা ভুলেই যাই। মনে রাখবে নিউক্লিয়াসে আরো অনেক অবকণিকা রয়েছে, অনেক, প্রায় টোটাল সব মিলিয়ে সম্ভবত 100-র ওভার, 100 পিস কণা আবিষ্কৃত হয়েছে। কিন্তু তারা ছোট 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 বলে আমি তাদেরকে আমরা উপেক্ষা করি। এই যে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন এটা হচ্ছে মেজর কণিকা। এগুলো দিয়েই আমরা ক্লাস 12টা সেরে ফেলবো। বাদবাকি অবকণিকার পার্ট গুলোতে আমরা যদি পরবর্তীকালে আমাদের স্কোপ থাকে, কেউ যদি পরবর্তীকালে পড়াশোনা করে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে, তারা করে নেবে। আমি জাস্ট বলার জন্য একবার বললাম। তা আমাদের এখানে ক্লাস 12, আপাতত ক্লাস 12 এর জন্য আমরা ধরবো এখানে আছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে। আর ধরে নাও একটা নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসের নাম হচ্ছে ধরে নাও এম, তার নিচে আছে জেড, উপরে আছে এ। তাহলে এরকম যদি থাকে, তাহলে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? এখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে হচ্ছে প্রোটন সংখ্যা। আর এ হচ্ছে ভর সংখ্যা, মানে হচ্ছে এটাকে আমরা ভরটাকে ধরি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এবার প্রোটন আর নিউট্রন, তার মানে এই যে এম এ জেড, এম জেড এ, এর মধ্যে প্রোটন আছে জেড পিস, আর এ মাইনাস জেড পিস আছে নিউট্রন। এবং এটা যদি নিস্তড়িত পরমাণু হয়, তাহলে তার চারিদিকে জেড পিস ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এটা আমরা খুব ক্লিয়ারলি আমরা অনেক ছোটবেলা থেকেই জানি। আমি জাস্ট একবার তোমাদের বললাম। এটা মানে হচ্ছে জেড টি প্রোটন, এ মাইনাস জেড টি নিউট্রন, এবং অ্যাটম যদি নিউট্রাল হয়, নিউট্রাল হলে জেড টি ইলেকট্রন। এবার যেহেতু আমরা নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে চাইছি, তাই আমরা এই ইলেকট্রনের পার্টটাকে আপাতত আমরা বাদ দিয়ে দিতে পারি। ধরে নাও এটার এটার ভর সংখ্যা বলেছে, ভর সংখ্যা এখানে বলা আছে সমান এ। আমরা জানি প্রতিটি প্রোটনের একটা ভর আছে, প্রতিটি প্রোটনের ভর আছে, প্রতিটি নিউট্রনের ভর আছে। তো দেখা যায়, আর ভর সংখ্যা মানে কিন্তু নিউক্লিয়াসের ভর নয়, নিউক্লিয়াসের একটা ভর আছে। এবার একটু ভেবে বলো তো দেখি, যদি ইলেকট্রনটাকে আমরা বাদ দিয়ে দিই, নিউক্লিয়াসের ভর, প্রশ্ন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, নিউক্লিয়াসের ভর সমান জেডটি প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেডটি নিউট্রনের ভর। বলতে পারি না পারি না? এটা কি ট্রু মনে হচ্ছে? বলো, তোমার কি মনে হচ্ছে?
নিউক্লিয়াসের ভর একটু কম হবে। এক্স্যাক্টলি। তার মানে দেখো, যারা তোমরা এখনো পর্যন্ত ইনফরমেশনটা জানো না, তোমাদের জানানোর জন্যই আমি এই প্রশ্নটা করেছিলাম, যে একটা নিউক্লিয়াসের যে টোটাল ভর, সেটা জেডখানা প্রোটনের যে স্থির ভর আর যে এ মাইনাস জেডখানা নিউট্রনের যে স্থির ভর, তাদের যোগ করলে যে ভর হয়, নিউক্লিয়াসের ভরটা খানিকটা কমে যায়, হালকা কমে যায়। তার মানে এখানে একটা ফ্যাক্ট, এটা 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 আচ্ছা, তার মানে দিস ইজ নট, ইট ইজ নট ট্রু। বরং বরং যেটা হয় সেটা হচ্ছে জেডটি প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেডটি নিউট্রনের ভর, এইগুলোকে যোগ করলে যেটা পাবো সেটা দেখা যায় গ্রেটার দ্যান নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর। তাহলে প্রশ্ন, ভর কোথায় গেল? এটা হচ্ছে আমার প্রশ্ন। সাধারণ মানুষ, আমার সাদা মনে কাদা নেই, আমি হিসেব করার চেষ্টা করছি যে আমি জেডখানা প্রোটন আর এ মাইনাস জেডটি নিউট্রন জুড়ে একটা নিউক্লিয়াস বানালাম। সেখানে দেখা যায় যে এই যে যাদেরকে নিয়ে আমি বানিয়েছি, তাদের যে ইন্ডিভিজুয়াল, তাদেরকে যোগ করলে যে ভরটা আমি পাচ্ছি, যে জিনিসটা বানালাম, বানিয়ে দেখছি, তাকে ওজন করে দেখছি, তার ভর কমে গেল। মানে ধরে নাও আমি একটা লাড্ডু বানাচ্ছি, লাড্ডুর মধ্যে যে মতিচুরের ছোট ছোট দানা আছে, ধরে নাও সেগুলো সোনা দিয়ে বানাচ্ছি, তাহলে সবসময় আমি সিনসিয়ার হয়ে যাবো, কারণ ওটার দাম বেশি। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ওয়েট করে 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 যখন আমি টোটাল ওজন পেলাম কিছু একটা, এবার যেই আমি ওখানে একটা লাড্ডু বানিয়ে দিলাম, তখন দেখছি তার ওয়েট কম। তাহলে আমাকে নিশ্চয়ই হিসেব করতে হবে যে এই ভর গেল কোথায়। এই ভর, আর এই যে যেটুকু পরিমাণ কমে গেল, সেটাকে কি বলে? এই যে ভরের, এই ভরের যে অমিল, তার পরিমাণটাকে বলা হয় ভর ত্রুটি। ভর ত্রুটি বলে, মানে মাস ডিফেক্ট। যে নিউট্রন আর প্রোটন দিয়ে তৈরি, তাদের টোটাল ভর যোগ করলে যে নিউক্লিয়াসটি তৈরি হলো, তার ভর দেখা যায় যে ওদের ইন্ডিভিজুয়াল যোগফলের থেকে কম। তাহলে প্রশ্ন হচ্ছে ভর কোথায় গেল? তখনই এই ধরনের যখন ভরের কথা নিয়ে আলোচনা করবে, এই যে ডেল্টা এম পরিমাণ আমার লস হয়ে গেল ইন মেকিং এ নিউক্লিয়াস, তাহলে ডেল্টা এম ভর নিউক্লিয়াস তৈরিতে, নিউক্লিয়াস তৈরিতে হারিয়ে গেল। যখন এই ধরনের ভর টর হারিয়ে যায়, তখন সেই ভরের তুল্য মূল্য একটা শক্তি নির্ণয় করার জন্য আমাদের কাছে কি ফর্মুলা আছে বলো? একটা ভর যদি হারিয়ে যায়, তার তুল্য মূল্য শক্তি নির্ণয়ের আমাদের কাছে কি ফর্মুলা আছে? একদম তাই। তাহলে হচ্ছে আইনস্টাইনের ফর্মুলা আছে, ই ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার। বক্তব্য হচ্ছে যে এই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। এটার অ্যান্সার যদি আমি, প্রশ্নটার অ্যান্সার যদি দিই, তাহলে এই ডেল্টা এম এর তুল্য পরিমাণ শক্তি, তুল্য পরিমাণ শক্তি নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। এই যে শক্তিটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, এটা হিউজ।
যদি নিউক্লিয়াসকে তোমাকে ভাঙতে হয় তাহলে তোমাকে এই তুল্য পরিমাণ এনার্জি দিয়ে আঘাত করে তবেই নিউক্লিয়াসকে তুমি ভাঙতে পারবে। তো এই যে ডেল্টা এম ভর পালিয়ে গেল, কমে গেল, ভর ত্রুটি হলো, সেই ডেল্টা এম পরিমাণ যে ভর অ্যাবজর্ব করে বসে থাকলো নিউক্লিয়াস, তার ভর কমলো ঠিক কথায়, কিন্তু আমরা জানি আইনস্টাইন বলেছেন যে ভরের নিত্যতা সূত্র নাও হতে পারে, শক্তির নিত্যতা সূত্র নাও হতে পারে, কিন্তু ভর এবং শক্তি এই দুটোকে যদি মিলিয়ে আমি ভাবি, তাহলে ভর এবং শক্তি দুটো মিলিয়ে যদি একটা প্যাকেট হয়, সেই প্যাকেটের টোটাল ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট থাকবে। যেখানে ভর কমে গেলে টেনশন করার দরকার নেই, সেখানে একটা শক্তি থাকবে, শক্তি একটা জায়গায় স্টোর হয়ে থাকবে। এখানে ভর কমে গেছে, হারিয়ে গেছে, কোথায় হারিয়েছে? নিউক্লিয়াসের মধ্যে হারিয়ে গেছে। তার মানে শক্তিটা নিউক্লিয়াসের মধ্যে থাকবে, এবং যে শক্তিটা নিউক্লিয়াসটাকে টাইট করে বেঁধে রাখার জন্য একমাত্র রিজন, কারণ এই যে ই লিখলাম ডেল্টা এম সি স্কোয়ার, তাকে বলা হয় বন্ধন শক্তি। তাহলে এই যে ভর ত্রুটি যেটা মাস ডিফেক্ট যেটা হচ্ছে ডেল্টা এম, যদি আমি বলি তাহলে এটা সমান জেড পিস এম প্রোটন প্লাস এ মাইনাস জেড পিস এম নিউট্রন মাইনাস মাইনাস এ অফ মাস অফ দ্য নিউক্লিয়াস। এইটা যদি হয় তাহলে এই হারিয়ে যাওয়া নিউক্লিয়াসে হারিয়ে যাওয়া ভর, নিউক্লিয়াসে হারিয়ে যাওয়া ভর নিউক্লিয়াসের মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এবং এই যে ই ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার, এই পরিমাণে, এতটা পরিমাণ। তো এই যে শক্তি সঞ্চিত থাকে, এই সঞ্চিত শক্তি নিউক্লিয়াসকে বেঁধে রাখে। তাই এটাকে বলা হয় বন্ধন শক্তি। ইংরেজিতে এটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। ই নিচে সাফিক্স বি। তাহলে বাইন্ডিং এনার্জি সমান কি? ভর ত্রুটির তুল্য শক্তি। নিউক্লিয়াসের যে ভর ত্রুটি হয়, মাস ডিফেক্ট হয়, তার তুল্য শক্তিকে বলা হয় বাইন্ডিং এনার্জি। তাহলে বাইন্ডিং এনার্জিকে যদি আমরা এক লাইনে বলি, তাহলে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এনার্জি, ইকুইভ্যালেন্ট এনার্জি অফ দ্য মাস ডিফেক্ট অফ আ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের মধ্যে যে মাস ডিফেক্ট রয়েছে, ভর ত্রুটি রয়েছে, তার তুল্য শক্তিকে বলা হয় বাইন্ডিং এনার্জি। এবং আমরা জানি যে একটা নিউক্লিয়াসের নিউক্লিয়ন কাকে বলে জানো? নিউক্লিয়াসের নিউক্লিয়ন কাকে বলে জানো? নিউক্লিয়ন সংখ্যা, এটা জানো তোমরা কি জিনিস? একদম তাই, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। এবার যদি তোমাকে বলে এম জেড এ, এখানে নিউক্লিয়ন সংখ্যা কত? কত নিউক্লিয়ন সংখ্যা?
এত টাইম কেন লাগছে? হ্যাঁ, এ হবে। তাহলে এখানে আমি বাইন্ডিং এনার্জি, এই যে নিউক্লিয়াস, এর ধরে নাও বন্ধন শক্তি পেলাম, বন্ধন শক্তি পেলাম ধরে নাও ইবি। কতগুলো নিউক্লিয়নের জন্য? এ পরিমাণ নিউক্লিয়নের জন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি এ সংখ্যক, এ সংখ্যক নিউক্লিয়নের জন্য, জন্য বন্ধন শক্তি সমান ইবি। তাহলে এক সংখ্যক নিউক্লিয়নের জন্য, মানে একক নিউক্লিয়নের জন্য যে বন্ধন শক্তি, একক নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি যেটা, সেটা কত হবে? সেটা হবে ইবি বাই এ, ছোটবেলাকার ঐকিক নিয়ম। এটাকে বলা হয় বাইন্ডিং ফ্র্যাকশন। বাংলায় এটাকে বলা হয় নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি। বাংলায় এটা বলা হয় নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি। এই যে বাইন্ডিং ফ্র্যাকশন, এই বাইন্ডিং ফ্র্যাকশন ডিটারমাইন করে যে কোন একটা পরমাণুর নিউক্লিয়াস স্টেবল না স্টেবল নয়। এই বাইন্ডিং এনার্জি মানে বন্ধন শক্তি এবং বাইন্ডিং ফ্র্যাকশন, এরা বলে দেয় নিউক্লিয়াস স্টেবল কি স্টেবল নয়। বলতো দেখি, বাইন্ডিং এনার্জি যদি বেশি হয় তাহলে নিউক্লিয়াস বেশি স্টেবল হবে না কম স্টেবল হবে? বন্ধন শক্তি যদি বেশি হয় তাহলে নিউক্লিয়াস বেশি স্টেবল হবে না কম স্টেবল হবে? ইবি বাড়লে স্টেবিলিটি বাড়ে। কারণ কোন একটি পরমাণুকে ভাঙতে গেলে ইবি পরিমাণ শক্তি তোমাকে দিতে হবে। ইবি ঠিক নয়, ইবি বাই এ, ওই পরিমাণ এনার্জি তোমাকে দিতে হবে। তাহলে একটি নিউক্লিয়াসকে, তাহলে ইনফরমেশন হিসেবে নাও, এগুলো সব ট্রু ইনফরমেশন। একটি নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের নিউক্লিয়ন পিছু বন্ধন, নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি সমান, কথার কথা ধরে নাও 6 মেগা ইলেকট্রন ভোল্ট পার ইউ। ইউ মানে হচ্ছে, ইউ সম্বন্ধে আমি বলবো অ্যাটমিক মাস ইউনিট। ঠিক, এটা বলতে কি বোঝায়? অ্যান্সার হচ্ছে ওই নিউক্লিয়াসটিকে ভাঙতে, ওই নিউক্লিয়াসকে ভাঙতে 6 MeV পার ইউ শক্তির প্রয়োজন। যদি যদি নিউক্লিয়ন সংখ্যা, ওই যে পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা যদি এ হয়, তবে নিউক্লিয়াসটি ভাঙতে
মোট 6A মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তির প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যত বেশি ইবি তত শক্তিশালী নিউক্লিয়াস। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, ইনফারেন্স আমরা ড্র করতে পারি যে যত বেশি ইবি বা ইবি বাই এ, এটাকে কখনো কখনো এফবিও আমরা বলতে পারি, বাইন্ডিং ফ্র্যাকশন, তত স্টেবল নিউক্লিয়াস। আর তোমাদের ইনফরমেশন হিসেবে দিই যে লোহা 56, নিকেল সম্ভবত নিকেলও 56, 62, সরি, নিকেল 62, এদের নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। কত? 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়াস। আমরা পরের দিন গ্রাফ ট্রাফ হেন তেন দেখবো। আজকে আমরা জানার চেষ্টা করি বিভিন্ন জিনিস, টার্মগুলো জানার চেষ্টা করি। নেক্সট, কখনো কখনো আমাদের গুলিয়ে যায় এই বাইন্ডিং ফ্র্যাকশন, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, আর ভর ত্রুটি, মাস ডিফেক্ট, এরা রিলেটেড। কিন্তু কখনো কখনো আর একটা টার্ম ইউজ করা হয় যেটা একটা ভরের তফাৎকে বোঝায়, সেটা হচ্ছে উদ্বৃত্ত ভর। যেটাকে বলা হয় এক্সট্রা মাস। ইংরেজিতে এটাকে কি বলা হয়? ভর আছে, মাস এক্সেস, সরি, মাস এক্সেস বলা হয়। এবং এটা সম্বন্ধে আমরা জানবো। এবং প্যাকিং ফ্র্যাকশন বলে আর একটা কথা হয়, যেটা নিশ্চয়ই তোমরা ক্রিস্টাল পড়তে গিয়ে কেমিস্ট্রিতে বুঝেছো। সেই প্যাকিং ফ্র্যাকশনটা হচ্ছে এই উদ্বৃত্ত মাস বা ভর আধিক্য ডিভাইডেড বাই নিউক্লিয়ন সংখ্যা। এটাকেও কোনো কোনো বইয়ে ডাইরেক্ট এফবি বলে, প্যাকিং ফ্র্যাকশন বলে। তো কেউ এই উদ্বৃত্ত ভর, এটা সম্পূর্ণ ডিফারেন্ট ফ্রম মাস ডিফেক্ট। এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ভর ত্রুটি, বন্ধন ফ্র্যাকশন। এই সমস্ত সাথে এদের কোনো রিলেশন আমরা তৈরি করতেই পারি, বাট দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। এদের কনসেপ্ট, ধারণা আলাদা। উদ্বৃত্ত ভরের ধারণা আসে ইউনিট থেকে। এই যে উদ্বৃত্ত ভর বা ভর আধিক্য, ইংরেজিতে বলছে মাস এক্সেস। এবং প্যাকিং ফ্র্যাকশনের বাংলা কিছু কিছু বইয়ে দেয় সমাবেশ ভগ্নাংশ।
এগুলোর আইডিয়া আসে ভরের ভরের একক থেকে শুরু হয় এদের ধারণা। তাহলে আমরা দেখি ফার্স্ট ভরের একক বিভিন্ন ধরনের আমরা দেখেছি, ঠিক কথাই। যেমন ধরে নাও ডালা বাটখারায় যখন আমরা মানে তোমার ধরে নাও চাল ডাল মাপি, তখন আমাদের ক্ষেত্রে ব্যবহারিক একক হচ্ছে কেজি, 200 গ্রাম, 100 গ্রাম, এটসেট্রা। যখন আমরা সোনার গয়না মাপি তখন হচ্ছে মিলিগ্রাম, গ্রাম, 10 গ্রাম ম্যাক্সিমাম। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ব্যবহারিক একক। এবার তার চেয়েও যদি ছোট আমরা জিনিস মাপি, যখন আমরা নিউক্লিয়াসের কথা আলোচনা করতে শুরু করেছি, তখন আমাদের নিশ্চয় একটা ফিটিং ফিট করবে এমন একটা একক আমাদের তখন দরকার পড়বে। সেই এককটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। শর্টকাটে এটাকে আমরা বলতে পারি এএমইউ। এটাকে অনেকে ডাইরেক্ট ইউও বলে, অনলি ইউও বলে, অনেকে এটাকে ডাল্টনও বলে। এটা সংজ্ঞা কি? এটা সংজ্ঞা হচ্ছে যে একটি কার্বন 12 পরমাণুর নিউক্লিয়াসের না, ওটাই ভাবছিলাম। একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে 1 AMU বলে। তো কার্বন 12 ক্ষেত্রে, অনেকে আবার অক্সিজেন 16 ক্ষেত্রে বলতে পারে। তাহলে তাহলে আমরা যদি জানতে চাই যে কার্বন 12 যে নিউক্লিয়াসটা রয়েছে তার ভর কত হবে, পরমাণুর ভর কত হবে, এর 1/12 অংশ যেটা 1/12 অংশ সেটা সমান হলো 1 AMU। তাহলে কার্বন পরমাণুর ভর কত হবে এখান থেকে আমরা যদি করি, কার্বন পরমাণুর 1/12 অংশ হচ্ছে 1 AMU, তাহলে কার্বন পরমাণুর ভর কত হবে 12 AMU। অক্সিজেন 16 ভর কত হবে, কার্বনের যখন 12 সেখান থেকে হচ্ছে 12 যেটা 12 AMU, সেটা বোঝাচ্ছে তোমার 12 নাম্বার সংখ্যাকে কার্বন 12 ক্ষেত্রে। তাহলে 16 ক্ষেত্রে আমরা এটা 16 AMU ডাইরেক্ট লিখতে পারি, কিন্তু এরকম সব ক্ষেত্রে লেখা যায় না। শুধু অক্সিজেনের ক্ষেত্রে আর কার্বনের ক্ষেত্রেই আমরা এরকম কনফিডেন্টলি লিখতে পারি যে 16 AMU হচ্ছে এর ভর। AMU বা এটা 12 ইউও বলতে পারি, এটা 16 ইউও বলতে পারি, বা 16 ডাল্টনও বলতে পারি। তো এটা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে এই ভরটা কেজিতে কতখানি, 1 AMU সমান কত কেজি, তাহলে আমরা এটা স্টার্টিং কি করে করব ক্যালকুলেশনে, এই ক্যালকুলেশনের স্টার্টিংটা কি করে করব বলতে পারবে? একটি কার্বন পরমাণুর ভর আমাকে বার করতে হবে, তার 1/12 অংশ বার করতে হবে, সেটা যত হবে তাকে 1 AMU বা 1 ইউ বলবে। তাহলে এটা কত কেজি যদি আমাকে ক্যালকুলেট করতে দেয়, তাহলে একটা কোন জায়গা থেকে আমরা স্টার্টিং করব, কোন কনসেপ্ট কেমিস্ট্রির, কোন কনসেপ্ট আমাদের হেল্প করবে বলো? না, না, নিউটন প্রোটন
ইলেকট্রনের ভরগুলোকে অ্যাড করে, না, একদম না। তোমার সংজ্ঞাটা তোমাকে ডাইরেক্ট বলছে যে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ, একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে 1 AMU বা 1 U বলে। তাহলে ফ্রম হুইচ পয়েন্ট আই শুড স্টার্ট টু ক্যালকুলেট 1 EMU সমান কত কেজি? কোন জায়গা থেকে শুরু করা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। This is why mole concept is so strong, so important. এই মোলের ধারণাটা, মোল কনসেপ্ট ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা দিয়ে অনেক কিছু জিনিস, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা, যে সংখ্যাটা এখনো পর্যন্ত কেউ মেপে দেখেনি, বাট এই যে হাইপোথিসিসটা, এই হাইপোথিসিসটা এত কাজে লাগে, এত কাজে লাগে, এত নির্ভুল, এত অ্যাকিউরেট, চিন্তা করা যায় না। মোল কনসেপ্ট আমাদের কাজে লাগবে। আমরা জানি 1 মোল অ্যাটম, 1 মোল কার্বন পরমাণু, তার মানে দুটো জিনিস আমি জানি। একটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক সংখ্যক কার্বন পরমাণু, এটা 1 নাম্বার আমরা জানি। আর 2 নাম্বার আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিস জানি, সেটা হচ্ছে এইটা সমান হচ্ছে 12 গ্রাম। 12 গ্রাম কার্বন পরমাণু। দিস ইজ ভেরি ভাইটাল। কার্বনের ক্ষেত্রে এই 12 গ্রামটা একদম নিখুঁত হয়, অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রামটা নিখুঁত হয়। তাহলে এই যে জিনিস, এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এই দুটোকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা বলতে পারি এখানে যে 6.023 ইন্টু 10⁻23 টি কার্বন পরমাণুর ভর সমান হচ্ছে 12 গ্রাম। তার মানে 12 ইন্টু 10⁻³ কেজি। তাহলে অতএব একটি কার্বন পরমাণুর ভর সমান 12 ইন্টু 10⁻³ বাই 6.023 ইন্টু 10⁻23 এত কেজি। তাহলে 1 AMU বা ইকুয়াল টু 1 ইউ ইকুয়াল টু হচ্ছে এই 12 বাই 6.023 ইন্টু 10⁻26 কেজি। ভেরি ইম্পর্টেন্ট। এইটা হলো ভরের হিসাব। এবার এই ভর থেকে যদি তুল্য শক্তিটা আমরা বার করি, তাহলে কত পাবো দেখি। এটা দেখাচ্ছে 1.66 ইন্টু 10⁻1.66 ইন্টু 10⁻, ও আচ্ছা সরি, এটা তো একটি পরমাণুর ভর, তার 1/12 করতে হবে তো। তাহলে এইটা তো 1 এমএম নয়, ডেফিনেশন অনুযায়ী এটা তো 1 এমএম নয়। তাহলে আমরা কি করব, এখানে কি লিখবো, যে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ ক্যালকুলেট করতে হবে। তো 1/12 অংশ সমান 1/12 ইন্টু 12 ইন্টু 10⁻³ বাই 6.023 ইন্টু 10⁻23 এত কেজি। তো এখানে 12 12 কেটে যাবে। এই ক্যালকুলেশন করলে আলটিমেটলি আসে 1.66 ইন্টু 10⁻26। তাহলে 1 ইউ or 1 AMU সমান আছে 1.66 ইন্টু 10⁻26 কেজি। 7 সরি, অবশ্যই সরি, 27ই হয়। প্রোটনের মাস যেমন হয়, নিউট্রনের মাস যেমন হয়, ঠিক। তাহলে দেখো, এইটা হচ্ছে ভরের একক, কিন্তু এটা খুব ক্ষুদ্র ভরের একক। তাহলে এর তুল্য শক্তি কত হবে? ভরের তুল্য শক্তি যখন হয়, তখন আইনস্টাইনের E ইকুয়াল টু mc² কে আমাদের স্মরণ করতে হয়। তাহলে এখানে m মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 ইন্টু c² মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ এর হোল স্কোয়ার। এত কি? এত জুল। সো জুল ইজ এ হিউজ ইউনিট।
আমরা যখন এই অ্যাটমের কথা বলবো, অ্যাটম যখন থাকবে, অ্যাটমের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করব, তখন বেশিরভাগ ক্ষেত্রে ইভি, ম্যাক্সিমাম কিলো ইলেকট্রন ভোল্ট, কে ছোট হাতের, কেইভি, এই সমস্ত জিনিসগুলো চলে অ্যাটমের ক্ষেত্রে। যখন আমরা নিউক্লিয়াসের কথা বলবো, তখন ব্যবহারিক এককটা, এনার্জিটা যেহেতু অনেক বেশি হয়ে যায়, তখন আসে মেগা ইলেকট্রন ভোল্ট, এমইভি। 1 MeV সমান 10⁶ ইভি, 1 keV সমান 10⁻³ কেইভি ইভি। এই কেইভিটা কেবলমাত্র এক্স রের ক্ষেত্রে আসে, আর এই ইভিটা হচ্ছে আমরা বিভিন্ন স্পেকট্রার ক্ষেত্রে আসে। 13.6 বা 13.6 ইলেকট্রন ভোল্ট, এই সমস্ত জিনিসে আসে। নিউক্লিয়াস যখন আলোচনা হবে, তখন ব্যবহারিক একক হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা, জুল হচ্ছে হিউজ ইউনিট, বিরাট বড় ইউনিট, সেটা বিশাল বড় ইউনিট। তো সেই সেই ইউনিটে না প্রকাশ করে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করবো। তা জুল থেকে ইলেকট্রন ভোল্ট প্রথমে করতে গেলে 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3×3=9 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই ই দিয়ে ভাগ করলে ইভি হয়। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 এত ইলেকট্রন ভোল্ট। এটা যদি মেগা ইলেকট্রন ভোল্ট করতে চাই, তাহলে আমাকে 10⁻⁻6 দিয়ে আবার গুণ করতে হবে, কারণ 1 ইভি সমান এখান থেকে দেখো আমরা লিখতে পারি 10⁻⁻6 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইভির জায়গায় মেগা ইলেকট্রন ভোল্ট করলে 10⁻�6 বসাতে পারি। তাহলে 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু, এটা 9 হবে, 9 ইন্টু 10⁻6 বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 10⁻⁻6 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা করলে আসবে 911 দশমিক, কত হচ্ছে, 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা মনে রাখতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছ, একটা 1 mu, মানে একটা প্রোটনের শক্তি, মোটামুটি প্রোটনের তো এরকমই ভর হয়, নিউট্রনেরও এরকমই ভর হয়, একটু যে ডিফারেন্স হয় সেটাও কিন্তু হিউজ। এই যে ডিফারেন্স, এই যে এনার্জিটা যেটা আমরা পাচ্ছি, এটা আমরা অবশ্যই ক্যালকুলেট করেছিলাম যখন আমরা কোয়ান্টাম থিওরি প্রথম শুরু করেছিলাম। তখন এটা হয় 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। নাও নাও যদি তোমাকে কেউ এরকম বলে দেয়, একটা প্রশ্ন দেয়, সাপোজ এরকম প্রশ্ন দেয়, একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যদি আমি নিই, তাহলে তোমরা বুঝতে পারবে, খুবই ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, এখানে দেখো তোমাদের এই, আরটা হচ্ছে নিউট্রন। তোমাদের নিউট্রন আর প্রোটনের এদের স্থির ভর শক্তি তোমাদের ক্যালকুলেট করতে দিয়েছিলাম। আমি প্রায় কাউকেই কমেন্ট সেরকম করিনি, কারণ অনেকের ক্লোজ এসছে কিন্তু এক্সাক্ট আসেনি, কারণ আমি জানতাম যে ইট উইল বি রিপিটেড হিয়ার। মনে রাখবে যে প্রোটনের যে ভর হয়, সেটা হয় তোমার, প্রোটনের ভর এম প্রোটন, সেটা হয় 1 অ্যাকিউরেটলি যদি আমি বলতে চাই, 673 ইন্টু 10⁻⁻27 কেজি। এবং তার জন্য এর স্থির ভর শক্তি যেটা হয়, সেটা হয় 938.8 মেগা ইলেকট্রন ভোল্ট। নিউট্রনের ক্ষেত্রে এম এন যেটা, সেটা হয় 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। এর ক্ষেত্রে স্থির ভর শক্তি হয় 939.6।
আগে যারা যেখানে করেছিলে প্লিজ এটাকে কারেক্ট করে নিও। সো প্রিভিয়াস কোশ্চেন, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ রিমেম্বার। ওকে, নেক্সট যে কোশ্চেনটার কথাটা আমি ভাবলাম সেটা পাই কিনা দেখি। হ্যাঁ, সুতরাং এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ এখানে, এমপি আর এমএন, তাহলে আমরা দেখতে পেলাম এখানে এমপি সমান 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি, এম এন সমান পেলাম 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। কিন্তু 1 ইউ বা অর 1 এমইউ যেটা, এটা সমান কত পেয়েছি? 1.66 ইন্টু 10⁻⁻27। সেখান থেকে আমরা বলতে পারি যে ওয়ান এমপি প্রোটনের ভর সমান হচ্ছে একের চেয়ে বেশি এমইউ হবে। কত হবে? 1.673 ডিভাইডেড বাই 1.66 হবে, এত ইউ। সেটার ভ্যালু দাঁড়ায় 1.007825, 1.007825 ইউ। 1 নিউট্রন এর মাস সমান হচ্ছে 1.675 বাই 1.66 ইউ। এটা সমান দাঁড়ায় 1.008665। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মনে থাকলেই বাদ বাকিটা মনে থাকবে, কিন্তু এগুলো বলে দেবে তোমাদের পরীক্ষায় যদি কোনোভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে চায় তাহলে সেটা কিন্তু তোমাদের বলে দেবে। ধরে নাও এম এন হবে, এটা হচ্ছে এম এন নিউট্রনের বল। ওকে, ঠিক বলেছো। এবার ধরে নাও আমি তোমাদের একটা প্রবলেম দিই। ডয়টেরনের ক্ষেত্রে আমরা জানি একটি প্রোটন আছে, একটি নিউট্রন আছে। তোমরা জানো এটা কি? ডয়টেরনটা আমরা জানি যে হাইড্রোজেনের আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরন, ট্রিশিয়াম। তো এর ক্ষেত্রে একটি প্রোটন একটি নিউট্রন আছে। এবার যদি তোমাকে কেউ বলে দেয় যে ডয়টেরনের নিউক্লিয়াসের ভর সমান 2.06 2.014 103 ইউ, এটা বলা আছে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে এর বন্ধন শক্তি কত বার করতে, বা জিজ্ঞেস করলো এই পরমাণুটি ভাঙতে, এই নিউক্লিয়াসটি ভাঙতে কত শক্তির প্রয়োজন, তাহলে কি করে করবে? তাহলে আমরা জানি বন্ধন শক্তি বার করতে গেলে আমাদেরকে মাস ডিফেক্ট বার করতে হবে, নির্ণয় করতে হবে। এবং এই যে মাস ডিফেক্ট, এটা সম্বন্ধে আমরা জানি ইট ইজ নিউট্রনের ভর, মোট নিউট্রনের ভর
প্লাস মোট প্রোটনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। এটা আমাদের মাস ডিফেক্ট, এটা ডেল্টা এম। এবার আমরা এক্ষুনি দেখলাম যে প্রোটনের ভর ইউ ইউনিটে কত হয় আমরা দেখতে পেলাম, নিউট্রনের ভর ইউ ইউনিটে কত হয় আমরা দেখতে পেলাম, এবং ডয়টরিয়াম যে পরমাণু সেই পরমাণুতে একটা প্রোটন আর একটা নিউট্রন আছে। তাহলে এখানে একটা নিউট্রনের ভর বসাবো, একটা প্রোটনের ভর বসাবো, আর নিউক্লিয়াসের ভর তো আমার দেওয়া আছে। যদি বিয়োগ করে আমি কিছু ডেল্টা এম পাই, তাহলে তত ইউ হচ্ছে তার ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি কত পাবো? ডেল্টা এম সমান ডয়টেরনের ক্ষেত্রে একটি প্রোটনের ভর, তাহলে এমপি, একটি নিউট্রনের ভর এমএন মাইনাস এই পুরো নিউক্লিয়াসটার ভর যেটা দেওয়া আছে 2 যেটা বললাম সেটা। একটা প্রোটনের ভর এক্ষুনি অ্যাটমিক মাস ইউনিটে কি বললাম? 1.00 কত বলেছি? 1.007825। একটা নিউট্রনের ভর আমরা কত পেয়েছি? 1.008665। আর এখানে এটা প্রদত্ত, এটা কত দেওয়া আছে? 2.014103, 14103। তো এইটা দেখো যোগ করলে কত হয়? এইটা যোগ করলে দেখবে তোমাদের বেরোবে 2.61490, 0061,490 মাইনাস, এগুলো কিন্তু সব ইউ, এত ইউ, এত ইউ, এত ইউ এককে, মাইনাস 2.014103 এত ইউ। তাহলে দেখো এদের যোগফল কিন্তু বেশি হয়ে গেল এদের তুলনায়। তাহলে বিয়োগফল কত হবে? 0.00। এবার বিয়োগ করলে কিছু একটা, কোনটা ছোট হয়ে গেল? ও, এই যে এখানে এটা তো দেওয়া আছে, এটা দুটো শূন্যই হবে, দুটো শূন্যই দেওয়া ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটাই দেওয়া আছে 2.00144103 ইউ। এইটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো ত্রুটি, সেটা হচ্ছে 0.002387, 2387 ইউ। এইটা হলো ভর ত্রুটি। তাহলে বন্ধন শক্তি কত হবে? শক্তিতে কনভার্ট করতে হবে। তখন বন্ধন শক্তিতে আমরা কি জানি? 1 ইউ সমান কত শক্তি? 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এক্ষুনি নির্ণয় করলাম তুল্য শক্তি। তাহলে ডেল্টা এম যখন এত ইউ, তখন বন্ধন শক্তি কত হবে? 0.002387 ইন্টু 931.2 এত মেগা ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 0.002387 ইন্টু 931.2 সমান পাচ্ছি 2.22 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে একে ভাঙতে গেলে তোমাকে 2.22 মেগা ইলেকট্রন ভোল্ট টোটাল শক্তি দিতে হবে। প্রতি নিউক্লিয়নে কত হবে? কত দিয়ে ভাগ হবে? নিউক্লিয়ন সংখ্যা কত? ডয়টেরনের নিউক্লিয়ন সংখ্যা কত? 2। তাহলে বাইন্ডিং ফ্র্যাকশন, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি। যদি বলি বাইন্ডিং ফ্র্যাকশন কত, সমান হচ্ছে 2.22 ডিভাইডেড বাই 2 এত মেগা ইলেকট্রন ভোল্ট পার ইউ। তাহলে এইটা সমান হচ্ছে 1.11।
পরীক্ষার সময় বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্স বা এইচএস এর ক্ষেত্রে সব দেওয়া থাকবে। তোমার একটা নিউক্লিয়াস দেওয়া থাকবে, ধরে নাও MZA, কোন একটা নিউক্লিয়াস দেওয়া থাকবে, তার A সমান কত ইউ দেওয়া থাকবে, নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যায় জানা, এখান থেকেই আমরা জানতে পারবো জেড আর এ থেকে, এটা সমান হচ্ছে A-Z। প্রোটন সংখ্যা আমার জানা থাকবে জেড, এইটা দেওয়া থাকবে। Mn সমান কত দেওয়া থাকবে ইউ ইউনিটে, MP সমান কত দেওয়া থাকবে ইউ ইউনিটে, সব দেওয়া থাকবে। তোমাকে বার করতে দেবে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি এবং বাইন্ডিং ফ্র্যাকশন, এই সমস্ত জিনিস আমাদের বার করতে দিতে পারে পরীক্ষায়। সো দিস ইজ ভেরি প্রবাবল একটা কোশ্চেন, যেটা খুবই ইজি, কেবলমাত্র ক্যালকুলেটর টিপলেই হয়। খালি তোমাকে প্রসেসটা জানতে হবে যে টোটাল সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার সাথে তাদের ভর গুণ করো নিউট্রন আর প্রোটনের, যা দাঁড়াবে মাইনাস নিউক্লিয়াসের নেট যে ভর, সেটা পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা বসাবে, সেটা কম আসবে, বিয়োগ করে বিয়োগ ফল কিছু একটা পাবো, যেটা পাবো সেটা ইউ ইউনিটে পাবো। 1 ইউ সমান হচ্ছে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, গুণ করব টোটাল মেগা ইলেকট্রন ভোল্ট পাবো, সেটা পাবো বন্ধন শক্তি। আর যদি পার নিউক্লিয়নে যদি বলে, তাহলে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এখানে নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে এ দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। এইটুকুই থাক, আমরা নেক্সট দিন শুরু করব তোমার উদ্বৃত্ত ভর আর প্যাকিং ফ্র্যাকশন। যদিও এটা আমাদের কনসেপ্টের ক্ষেত্রে তেমন কিছু লাগবে না, তবুও এটা মাঝে মাঝেই চলে আসে এবং এর কনসেপ্টটা উল্টো। তো মানে এটা এটা ডিফারেন্ট, এটা ইউনিট অনুযায়ী আসে, সেটা আমরা বোঝার চেষ্টা করব নেক্সট দিন। তারপর আমরা নিউক্লিয়াসের প্রপার্টি এবং ওই বাইন্ডিং ফ্র্যাকশনের সাথে নিউক্লিয়ন নাম্বারের যে গ্রাফ হেন তেন, এগুলো দিয়ে ডিটেলস আমরা ভিতরে ঢুকবো। তার আগে তো আমি নিশ্চয়ই তোমাদের কাছে আশা করি তোমরা আইসোটোপ কাকে বলে তোমরা জানো, তোমরা আইসো বার কাকে বলে জানো, তোমরা আইসোটোন কাকে বলে এগুলো জানো, এগুলোর এক্সাম্পল তোমরা রেডি করে রাখবে। এগুলো আই হোপ এগুলো তোমরা জানো, এক্সাম্পল গুলো কিন্তু আমি জিজ্ঞাসা করবো। চলো বাই, গুড নাইট।